আজকের গল্প স্বীকারোক্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন শুরু করছি আজকের গল্প। শীতের অলস বিকেলে অনেক চেষ্টা করেও দুপুরে ঘুম এলো না মালতীর। এক চিলতে রোদ বারান্দায় এসে পড়েছে। মালতী বারান্দায় চেয়ারে বসে সোজা শরতের দরজার দিকে চেয়ে আছে। আর একটু পরেই দ্বীপ আসবে। গলিটা অনেকটা সোজাসুজিই চলে গেছে, তাই অনেক দূর থেকেই দেখা যাবে। এসেই দুষ্টুমি শুরু করবে। গতকাল তো দ্বীপ বারান্দা থেকে পাঁজা করে কোলে তুলে বিছনায় নিয়ে যায় মালতীকে। তারপর যা হয় আর কি। আসলে আজ 5 দিন হলো মালতী ও সৌম্যদীপের বিয়ে হয়েছে। মালতীর বিয়ে মানে সে একটা ঘটনাবহুল রাত। আলোর রোশনাই ভরা সন্ধ্যাটায় হঠাৎই অন্ধকার নেমে এসেছিল মালতীর জীবনে। দ্বীপই তার জীবনের আলো আবার ফিরিয়ে দিয়েছে। তাই দ্বীপের প্রতি মালতীর কৃতজ্ঞতার শেষ নেই। ফুলশয্যার রাতে চোখ ভরা জল নিয়ে মালতী দ্বীপকে বলেছিল, তুমি আমার জীবনের সব কালিমা মুছিয়ে দিয়েছ। তোমার কাছে আমি, আমার বাবা মা, সকল পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকব। দ্বীপ উদাস হয়ে বলেছিল, এটা আমার কর্তব্য ছিল। তোমাকে এমন কলঙ্কর হাত থেকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। আসলে কি জানো, আমরা আধুনিক হয়েছি, কিন্তু কম্পিউটার ইমেলের যুগেও লগ্ন দেখে বিয়ে হয়। আর সেই লগ্নভ্রষ্টা কোনো মেয়ে আজও কলঙ্কিনী। সমাজের কাছে সেই যেন অপরাধী হয়ে যায়। আর তোমাকে সেই কলঙ্ক থেকে মুক্ত করা আমার কর্তব্য ছিল। সেদিনের সন্ধ্যার কথা মনে পড়লে আজও মালতীর গায়ে কাঁটা দেয়। 27শে অগ্রহায়ণ সোমবার। সকাল থেকেই আকাশটার মুখ ভার করা ছিল, কিন্তু বিকেল হতেই আকাশটা পরিষ্কার হয়ে গেল। সাদা পেঁচা তুলোর মতো অলস মেঘ পরিক্রমা করছিল। মালতীর মাও আনন্দে ওর মাসি মামিদের বলছিল, দেখছিস, বলেছিলাম না আমাদের মালতী বাদুলে নয়। মালতীর মনটাও আনন্দে নেচে উঠেছিল। বাড়ি ভরা আত্মীয় স্বজন আর মালতীর বান্ধবীরা, সোমা, মিঠু, তুলি, অসীমা। ভারী সুন্দর করে সাজানো হয়েছিল মালতীকে। বিপ্লব মুখার্জির মেয়ের বিয়ে। বাড়ি সেজেছিল তার চেয়েও সুন্দর করে। সবাইয়ের খোঁজ, কখন বর আসে, কারণ সন্ধে 7:34 লগ্নে বিয়ে। মনীষ ভট্টাচার্যের একমাত্র পুত্র অনীক ভট্টাচার্য পাত্র। রূপে গুণে অনীকও দারুণ ছেলে। বরের গাড়ি আসছে শুনে মা কাকিমারা বরণ করতে ব্যস্ত হয়ে পড়ল। মালতীর বন্ধুরাও হৈ হৈ করে বেরিয়ে পড়ল। হঠাৎ সানাইয়ের বাজনা থেমে গেল। অনীকের অচেতন দেহ সবাই ধরাধরি করে বার করল। শোনা গেল পথেই হার্ট অ্যাটাকের মতো হয়েছে। ডাক্তার এলো। তার পরামর্শে ওই গাড়িতেই হাসপাতাল নিয়ে যাওয়া হলো। রাত 9টা অনিকেতের মৃত্যু সংবাদ নিয়ে ওই গাড়ি ফিরে এলো। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সবাই এতক্ষণ কান্না গুমরে চেপে গিয়েছিল। সবার আশা ছিল অনেক নিশ্চয়ই ভালো হয়ে ফিরবে। রাত 2:24 আর একটা লগ্ন আছে, সেটাতেই বিয়ে হবে। সেই কান্নার সমুদ্র থেকে অমৃতের কলস নিয়ে উপস্থিত হলো দ্বীপ। রাত তখন 12টা। সৌম্যদীপ অনিকের বন্ধু, অনিকের সবচেয়ে প্রিয় বন্ধু। সেই কিন্ডারগার্টেন্স থেকে বন্ধুত্ব। দুজনে দুজনার সুখে দুঃখের অংশীদারি। মালতীকে দেখতে অনিকের সঙ্গে তার একমাত্র বন্ধু হিসাবে দ্বীপই এসেছিল। সেই দ্বীপ, চোখ দুটো জবা ফুলের মতো লাল, মুখখানা গম্ভীর, কান্না ভেজা। অনিকের এক পিস্তত দাদা এসে বলল, অনিকের দেহ পেতে দেরি হবে, পুলিশ কেস হয়েছে, মামা বেসামাল। কিন্তু আপনাদের মেয়েটার কথা তো ভাবতে হবে। তাই আমরা দ্বীপকে রাজি করিয়েছি। আপনাদের যদি অমত না থাকে, তবে দ্বীপের সাথেই আপনাদের মেয়েটার বিয়ে দিয়ে দিন। অন্তত মেয়েটা বাঁচুক। যে যাবার তো সে চলে গেছে, আরেকজনকে মেরে তো লাভ নেই। সেই রাতেই দ্বীপের বাবাকে ফোন করে আনানো হলো। বিয়ে হলো সৌম্যদীপের সঙ্গে মালতীর। দ্বীপ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাই ফুলশয্যার পরের দিনই ছুটতে হয়েছে অফিসে। হঠাৎ মালতীর মনটা আনন্দে নেচে উঠল। মালতীর বাবা আসছে। তার একমাত্র মেয়েকে ছেড়ে রয়েছে মাত্র 4 দিন। বাবা থাকতে পারল না।
ভেবেই আহ্লাদে আটখানা হলো মালতী। নিশ্চয়ই দিরাগমনে নিমন্ত্রণ করতে আসছে। কিন্তু সব আনন্দ কেমন যেন ঢেকে দিল বিপ্লববাবুর মুখের এক অদ্ভুত গাম্ভীর্য। মালতী তার বাবাকে এমন গম্ভীর হতে দেখেছে খুব কম। কি হয়েছে বাবা? নীরবে একটা খাম মালতীর দিকে এগিয়ে দিলেন বিপ্লববাবু। এটা কি? আগ্রহের সঙ্গে নিল মালতী। তোমার জন্যে। আচ্ছা তুমি বসো, একটু জল এনে দিই। মালতী বলার আগেই বিপ্লববাবু পাশের চেয়ারে এক রাশ ক্লান্তি নিয়ে বসে পড়ল। মালতী এক গ্লাস জল আর দুটো মিষ্টি নিয়ে এসে দেখল বাবা তার দুই হাত দিয়ে মুখটা ঢেকে বসে আছেন। জল খাও বাবা। মালতী ভয় পেয়ে গেল বাবার অবস্থা দেখে। ঘরের ভিতরে গিয়ে দ্রুত খামটা ছিঁড়ে ফেলল। খামটা বেশিক্ষণ আগে আঠা হয়নি, সেটা ছিঁড়তে গিয়েই বুঝতে পারল মালতী। কিন্তু কার চিঠি? শুরু করার আগেই দেখে নিল মালতী। দীপের চিঠি। আশ্চর্য হলো মালতী। বাড়িতে না ফিরে চিঠি পড়তে শুরু করলো। প্রিয়তমাশু। মালতী, তোমাকে প্রিয়তমাশু বলে সম্বোধনের অধিকার আর দেবে কি না জানি না, কারণ যে মানুষটাকে তুমি এতদিন তোমার জীবনের এক তমসাবৃত্ত থেকে উদ্ধারকারী দেবতার আসনে বসিয়েছিলে, যার প্রতি তোমার ভালোবাসার চাইতে কৃতজ্ঞতা বেশি ছিল, সেই মানুষটি আজ আসামির কাঠগড়ায়, একটা বিচারের অপেক্ষায়। তুমি যখন বাইরের বারান্দায় বৈকালিক সোনালি রোদের উষ্ণতা অনুভব করতে করতে তোমার মনের মানুষটার জন্য অপেক্ষা করছো, আর আমাদের বাড়ির ফটক দিয়ে দেখতে পাওয়া সোজা রাস্তাটার দিকে চেয়ে আছো, আমি ঠিক সেই সময় অন্ধকার থেকে অন্ধকার জগতে আমার শরীর মন সঁপে দিচ্ছি। আসলে কি জানো, আমি সুন্দরের পূজারী, আমি রূপের পাগল। আমি যখন আয়নার সামনে দাঁড়াতাম, আমার সবচেয়ে দুঃখ হতো আমি দেখতে সুন্দর নই। আমি ভগবানকে বলতাম, আমায় মানুষ যদি করলে তবে সুন্দর করলে না কেন? তাই তোমায় যেদিন অনিকের সাথে দেখতে গিয়েছিলাম, সেদিন তোমার রূপে আমি ঝলসে গিয়েছিলাম। স্কুল কলেজ পথে ঘাটে অনেক মেয়েদের দেখেছি, কিন্তু তুমি যখন সবুজ পাড় আর সবুজ বুটির বাসন্তী রঙের শাড়ি পরে, তোমার মেঘ বরণ কালো চুল কাঁধের দুপাশে ছড়িয়ে দিয়ে ধীর পায়ে এসে নমস্কার করে বসেছিলে, অনেক তো লজ্জায় সোজাভাবে তাকাতেই পারেনি। আমি কিন্তু আমার দেহ মন চোখ জুড়িয়ে তোমায় শুধু দেখেছিলাম। মনে হচ্ছিল যেন সবুজ মাঠের মাঝে সোনালি পাকা আমন ধান, আর তোমার মেঘবরণ কালো কেশ ভেদ করে তোমার সূর্যের মতো সুন্দর মুখখানা একজোড়া পদ্ম পাপড়ির মতো ভেসে উঠেছিল। তোমার কাজল রেখাটা না, চোখ যেন দুটি শ্বেত পদ্ম। তোমাকে দেখে মনে হচ্ছিল শিশির ভেজা শরতের এক মুঠো শিউলি ফুল। বাইরে বেরিয়ে অনিককে বেহায়ার মতো বলে ফেলেছিলাম, তোর কেমন লেগেছে জানি না, আমি কিন্তু মজে গেছি সত্যি। বাড়ি গিয়ে রাতে চোখ মুজলেই তোমার সেই রূপটা আমার চোখের সামনে ভেসে উঠেছে বারবার। এক সময় চাইছিলাম তোমাদের বিয়েটা ভেঙে যাক। পাকা কথার দিন অনিকদের বাড়িতে কিছু দেনা পাওনা নিয়ে তোমার বাবা আর ওর বাবা কাকার মধ্যে কিছু বচসা হয়েছিল। বাইরে বেরিয়ে এসে তোমার বাবা জিজ্ঞাসা করেছিল, আমি কি অন্যায় বলছি বলো? আমি তোমার বাবাকে বলেছিলাম, না না, আপনি ঠিক বলেছেন, মেয়ে বলে ফেলনা নাকি, আপনি আপনার জায়গায় স্থির থাকবেন, তাতে বিয়ে হয় হবে, না হয় না হবে, পাত্রের অভাব হবে না। আমি সেদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম বিয়েটা যেন ভেঙে যায়, কিন্তু ভগবান আমার কথা শোনেনি। অনিকের সাথেই তোমার বিয়েটা পাকা হয়ে যায়। বিয়ে করতে যাবার দিন বরের গাড়িতে অনিক আমাকেই পাশে চাইল। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি জেনেই ও বলেছিল, এই আগে থেকে 7 দিন ছুটি নিবি, বিয়ের আগের দিন থেকে দিরাগমন পর্যন্ত আমার সাথে সাথে একমাত্র তুই থাকবি। আমি রসিকতা করে বলেছিলাম, ফুলশয্যার রাতেও? ও মুচকি হেসে বলেছিল, ওখানে প্রবেশ নিষেধ গুরু। বিয়ের দিন যত এগিয়ে আসছিল তত তোমাকে পাবার নেশা আমাকে পাগল করে তুলছিল। আমার মনের বাইরে
ভিতরে ভীষণ ঝড়। মন একসময় জেদি হয়ে উঠল। হেরে যাওয়া চলবে না। মনে হতে লাগলো আমি হেরে যাচ্ছি। তাই কৌশল, অপরাধ, খুন মাথার মধ্যে বাসা বাঁধল। পথে জল খাবার জন্যে বোতল নেওয়া হয়েছিল। আমি একটা বোতলে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে আলাদা করে রেখেছিলাম। আর অনিকের পাশে বসে অপেক্ষা করছিলাম কখন জল খেতে চায়। 3 ভাগ পথ পার হবার পরও অনেক জল খাবার নাম করছে না। আমার টেনশন বাড়ছে। তোমাদের বাড়ি যাবার পথে মন্দিরতলার পাশের বটগাছটার মোড় ঘুরতেই অনিক হঠাৎ বলে উঠল, দীপ, একটা বোতল দে তো, একটু জল খাই। অনিকের পিস্তুত দিদি বলল, কিরে ভাই, টেনশন হচ্ছে নাকি? আমি ওকে জল খেতে দিলাম। ও জল খেয়ে আর কিছু বলতে পারল না। বুক আর গলা দিয়ে একটা যন্ত্রণার ব্যাপ্তি প্রকাশ করলো। তারপর ওর দিদির কোলে এলিয়ে পড়ল। আমার আশা পূর্ণ হলো। ডাক্তার হার্ট অ্যাটাক বলে জানিয়ে দিল। কিন্তু বিশ্বাস করো, হাসপাতাল পোস্টমর্টেম না করে বডি ছাড়তে চাইল না। পুলিশ কেস হলো। তারপর থেকে ওই মুখখানা বারে বারে আমার মুখের সামনে ভেসে উঠছে। তোমার যে রূপ দেখে আমি পাগল হয়েছিলাম, সেই তুমি যখন আমার সাথে এক শয্যায়, তোমার মুখখানার মধ্যেও অনিকের মুখ ভেসে ওঠে। অনিক আমাকে তাড়া করে বেড়াচ্ছে। দীপ, এটা কি তুই ভালো করলি? তুই বললি না কেন আমি ওই বিয়ে করতাম না? তোর পছন্দের জিনিস এর আগেও আমি কি ছাড়িনি? আমি মুম্বাই বেড়াতে গিয়ে বিদেশি জুতো এনেছিলাম, তোর দেখে পছন্দ হয়েছিল, আমি দিয়ে দিইনি? আমি যখন তোমায় চিঠি লিখছি তখন একটা ফোন এলো স্থানীয় থানা থেকে। ফোন করে আমাকে অফিস থেকে বেরোতে নিষেধ করলো। পুলিশ আমাকে সন্দেহের তালিকায় রেখেছে। ওরা আসবে, আমাকে জিজ্ঞাসা করবে। আমি হয়তো স্বীকার করে নেব। আদালতে দাঁড়াতে হবে। তুমি আমায় আর ভালোবেসো না, পারলে ঘৃণা করো। ইতি, দীপ। চিঠিটার শেষটা আর পড়তে পারল না মালতী। আঁতকে কেঁদে উঠল। মেয়ের কান্না শুনে বিপ্লববাবু ছুটল ঘরের ভিতর। বাবা, আমি এখন কি করব বলো? ওকে ঘৃণা করব না ভালোবাসবো? বাবাকে জড়িয়ে ধরে মালতী কান্নায় ভেঙে পড়ল। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।